উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার রাজশাহীর নবনির্বাচিত মেয়রের। বরিশালে কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর শুভেচ্ছা বিনিময়, সিলেটে ফলাফলের অপেক্ষা। 3 সিটের নির্বাচনে আবারও প্রমাণ হলো বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মন্তব্য বিএনপির। নির্বাচন প্রশ্নবিদ্ধ করায় দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। এবং 3 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পর্যবেক্ষকদের। বরিশালে হামলার নিন্দা, রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর অহিংস প্রতিবাদের প্রশংসা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ সম্প্রচার করছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত 8টায় থাকছে আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে গাজীপুর 1 আসন নিয়ে। আর নির্বাচন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। পরিচ্ছন্ন নগর গড়তেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাবেক মেয়র সহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর নবনির্বাচিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন। আর সিলেটে ভোট ব্যবধানে এগিয়ে থাকা বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের অংশগ্রহণ থাকায় ক্ষমতাসীনদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। তবে 7টি কেন্দ্রে আবারও ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। অন্যদিকে বরিশালকে সন্ত্রাসমুক্ত উন্নত নগরী গড়ার কথা জানালেন জয়ের দ্বার প্রান্তে থাকা আওয়ামী লীগ মেয়র প্রার্থী। রাজশাহীতে মঙ্গলবার সকাল থেকে বেসরকারিভাবে নির্বাচিত সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলীয় কর্মী ও নগরীর বিভিন্ন সংগঠন। নগরটিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব এবং সেই যেখানে আমি রেখে এসেছিলাম সেইটি আমি অগ্রাধিকার দেব। সাবেক মেয়র যিনি মোস্তাক হোসেন বুলবুল, তাকেও আমি নিশ্চয়ই তার সহযোগিতা চাইব এবং তিনি যদি আসেন একসঙ্গে আমরা কাজ করে রাজশাহীকে নিয়ে যাব। সিলেটের সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারত করেন মেয়র নির্বাচনে এগিয়ে থাকা বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বাধা বিপত্তি অতিক্রম করে জনগণ এই দায়িত্ব নিয়েছিল। এই আউলিয়ার এই মাটিতে যত ধরনের চক্রান্ত শেষ পর্যন্ত সত্যের জয় হয়। তবে স্থগিত থাকা 2টি সহ 7টি কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের দাবি জানালেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। আমাদের নৌকা মার্কার বেসটাকে ব্যবহার করে ভোট জালিয়াতির একটা মহা উৎসব করেছে এই বিএনপির। যে সমস্ত কেন্দ্রে এই গুরুতর অভিযোগগুলো রয়েছে, এই সমস্ত কেন্দ্রগুলোতে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এদিকে বরিশালে জয়ের দ্বার প্রান্তে থাকা আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহর বাসা যান দলীয় নেতাকর্মীরা। পরে তাদেরকে নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আমরা একটি পরিচ্ছন্ন বরিশাল শহরকে গড়ব, এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। বাইরে থেকে লোক এনে প্রশাসনের সহায়তায় যে কাজটি করেছে তারা বরিশালের মানুষ এটা মনে রাখবে এবং বরিশালের মানুষ বিস্মিত, এই ধরনের নির্বাচন বরিশালের মানুষ দেখে না। সোমবার 3 সিটি নির্বাচনে ভোট গ্রহণ হয়। রাজশাহীর সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেও বরিশালে 16টি ও সিলেটে 2টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত রয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি আরো বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হতে পারত না। তারা নির্বাচন করার জন্য আসেনি, তারা নির্বাচনে এসেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করার জন্য। সিলেটটাই শুধু আমাদের ব্যতিক্রম হয়েছে, তবু আমরা এটাকে হার বলে মনে করছি না। যদিও তিনি নির্বাচন চলাকালে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন কি তিনি পুনর্নির্বাচন দাবি করেন? এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসন 3 সিটি নির্বাচন প্রহসনে পরিণত করেছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সোমবারের 3 সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের মতো প্রশাসনও বিরোধী মতের প্রতিপক্ষ। 3 সিটিতে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। প্রমাণিত হলো সরকারের অধীনে কোন নির্বাচনই জনগণের রায়ের প্রতিফলন ঘটাবে না, অবাধ ও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। গাজীপুর, খুলনার মতো এই 3টি সিটি কর্পোরেশনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহোৎসব অনুষ্ঠিত হলো। এই নির্বাচন কমিশন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সেই নির্বাচন অত্যন্ত ঘৃণা ভরে আমরা এর ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ফলাফল সম্পূর্ণভাবে বাতিল করে এই নতুন করে তাদেরকে সেখানে নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 3 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তাদের মতে, বরিশালের নারী মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনা যেমন নিন্দনীয়, তেমনি রাজশাহীতেও নির্বাচনের আগে হুমকি দিলেও নির্বাচনের দিন বিএনপি মেয়র প্রার্থীর অহিংস প্রতিবাদ প্রশংসনীয়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জাতীয় নির্বাচনের কমাস আগে 3 সিটিতে নির্বাচন, তাই আগ্রহ ছিল গোটা দেশের। আওয়ামী লীগ ও বিএনপিতে বটেই, ইলেকশন কমিশনের জন্য এই নির্বাচন ছিল নিজের অবস্থান পরিষ্কার করার ক্ষেত্র। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যবেক্ষকরা। অনেকেরই মত, এখনই নির্বাচন প্রশ্নে সরাসরি অবস্থান নেবার সুযোগ নেই। ঢাকায় বসে এইসব পর্যবেক্ষণ করে বড় বড় মন্তব্য করার মতন অবস্থায় আমরা নেই। এই 3 সিটি ছাড়া আগের যে নির্বাচনগুলো দেখেছি তাতে দেখা যাচ্ছে কি আমাদের দেশে ভোটের একটা সাধারণ প্রবণতা উঠে আসছে। সেটা হচ্ছে মোটামুটি এই দুটো দলের মধ্যে ভোটারগুলো বিভক্ত হয়ে যায়। এই দুটো দলই মোরলেস আমাদের পলিটিক্সে এখন ডমিনেট করবে। আপনি যদি তুলনামূলকভাবে একটা মানদণ্ডে দাঁড় করানোর চেষ্টা করেন নীতি বিচারে, সেই হিসেবে বটম রাঙে থাকবে বরিশাল এবং সর্বোচ্চ পর্যায়ে থাকবে রাজশাহী, আর সিলেটের অবস্থান থাকবে মাঝামাঝি। তবে 3 সিটিতে ব্যাপক আকারে সহিংসতা বা হতাহতের ঘটনা না ঘটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা, যদিও কিছু জায়গায় সহিংসতা ছিল লজ্জাজনক। নির্বাচন পূর্বকালে বুলবুল সাহেব 20 দলীয় জোটের প্রার্থী, তিনি যে ধরনের রণহুঙ্কার প্রদান করেছিলেন সেই জায়গা থেকে সরে এসে ভোট প্রদানে বিরত ছিলেন। এটা এক ধরনের গান্ধিয়ান ট্যাকটিক, ডেফিনেটলি এটি সাধুবাদ দেওয়ার যোগ্য। বরিশালে বাসদ প্রার্থীর উপর হামলে পড়ার ঘটনাটি একেবারেই ন্যাক্কারজনক। তাদের মতে, পরাজিত প্রার্থীরা ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে কমিশনকে জানাতে পারে, আর সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত কমিশনেরও। যদি তারা ফর্মালি অভিযোগ করে বা ইনফর্মালি অভিযোগ করে, যেভাবে করুক না কেন তদন্ত করে তাদের একটা সঠিক তথ্যভিত্তিক রিপোর্ট দেওয়া উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত। এর মধ্য দিয়ে বাড়বে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন নির্বাচন সংবাদ, সঙ্গে থাকুন। কেন্দ্র দখল আর ভোট কারচুপির মধ্যেও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি এগিয়ে আছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। দুপুরে নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয় ব্যয় হিসেব দিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি আরো বলেন, 3 সিটিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, আর সিলেটে কেন্দ্রগুলোতে বেশি ভোট পড়ায় বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। এর আগে মাহবুব উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। গত অর্থ বছর অর্থাৎ 1 জানুয়ারি 2017 থেকে 31 ডিসেম্বর 2017 পর্যন্ত আয় ব্যয়ের হিসাবের একটা অডিট রিপোর্ট দাখিল করেছি। যদি সুষ্ঠু ভোট হতো সিলেটও 2-3 লাখ ভোট আমরা জিততাম, 3000 ভোটে 4000 ভোটে জিততাম না। তারা হয়তো অ্যাসেসমেন্ট করতে পারেনি জনগণ এত ভোট দিয়ে দিচ্ছে, এবং 3টা নির্বাচনে জনগণের ভোট দিতে পারে না, আওয়ামী লীগের লোক ভোট দিতে পারেনি। বরিশাল নগর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বাসদের মেয়র প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। সকালে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তিনি এই দাবি জানান। বরিশালের ভোট এখানে আগে থেকে ব্যালট, সিলমারা নৌকার ব্যালট এগুলি সাপ্লাই করা হয়েছে কেন্দ্রে কেন্দ্রে, এবং এখানে পুরো ভোটটি ছিল একেবারে পরিকল্পিত নীল নকশার ভোট। কোনোভাবেই এই ভোটের যে বৈধতা সেটা আমরা দিতে পারি না এবং জনগণও দিতে পারে না। এই প্রহসনের নির্বাচন আমরা অবিলম্বে বাতিল করার দাবি জানাই, পুনর্নির্বাচনের দাবি জানাই। অক্টোবরের শেষে জাতীয় নির্বাচন তাফসিল ঘোষণার খবরে দেশের আসনগুলোতে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ভোটের আলোচনায় পিছিয়ে নেই সাধারণ মানুষ। জনপ্রতিনিধি নির্বাচন ও উন্নয়ন নিয়ে তাদের প্রত্যাশার খবর জানাতে এই মুহূর্তে খুলনার শান্তিধাম এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা, 5টি সিটি কর্পোরেশন নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে।
গতকাল 3 সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে নগরপিতা এবং কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগে খুলনা এবং গাজীপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই সিটি কর্পোরেশন নির্বাচনের ভাবনার বাইরে এখন কিন্তু মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে এবং ভোটাররা কিন্তু তারা তাদের আলোচনায় একটি বড় অংশ জুড়ে এই মুহূর্তে কিন্তু রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তো জাতীয় সংসদ নির্বাচনে কেমন হবে, কেমন প্রার্থী হবে, কারা প্রার্থী হতে যাচ্ছেন বা কি ধরনের প্রার্থী হলে ভালো হয়, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা বরাবরের মতো আলোচনায় আজকে খুলনায় হাজির হয়েছি। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, একজন মিজানুর রহমান রাজা, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং সন্তোষ দাস, তিনি ফজিলাতুন্নেসা মুজিব ফকিরাট মহিলা মহাবিদ্যালয়ের উনি ইংরেজি বিভাগের অধ্যাপক। তো শুরুতেই চলে যাচ্ছি সন্তোষ দাসের কাছে। সন্তোষ দাস, আপনার কাছে জানতে চাইবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে এই মুহূর্তে আপনার ভাবনা এবং আপনার চিন্তা সম্পর্কে কি ভাবছেন, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। সামনেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের দেশটা সংসদীয় গণতন্ত্রের দেশ। নির্বাচন হলো গণতন্ত্রের পূর্বশর্ত। সুতরাং সবাই যেভাবে ভাবছে, আমার ভাবনাটাও নির্বাচন নিয়েই। এই নির্বাচন যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সব দল যাতে অংশগ্রহণ করে, শুধু দল অংশগ্রহণ না, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের জন্য আস্থা থাকে নির্বাচনের প্রতি, এটা আমি চাইব। আর রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন থাকবে যে তারা যখন প্রার্থী নির্বাচন করবে, দেখুন আজকাল মানুষ কিন্তু আমরা অনেক সচেতন, সাধারণ মানুষও সবসময় বিভিন্ন টিভি চ্যানেল দেখছে, খবরের কাগজ পড়ছে, খোঁজ খবর রাখছে দেশ বিদেশের। তারা চাইবে যে সৎ, যোগ্য, মাদকের সাথে সম্পর্ক নেই, সন্ত্রাসের সাথে সম্পর্ক নেই, নদী দখল, ভূমি দখলের সাথে সম্পর্ক নেই, এরকম প্রার্থী এবং শিক্ষিত যাদের সাথে জনগণের সম্পর্ক থাকবে, তারাই যেন নির্বাচনে প্রার্থী হন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যেন তাদেরকে প্রার্থী করেন, এই ব্যাপারে আমাদের আহ্বান থাকবে, আমাদের চাওয়া থাকবে। আমরা অনেক সময় দেখি যে গ্রাসরুট লেভেলের জনগণের সাথে সম্পর্ক নেই, অথচ হঠাৎ করেই অনেক টাকা পয়সার মালিক, তারা মাসলম্যান, তারা এসে অনেক সময় নমিনেশন পেয়ে যান। তো আমরা সেই জায়গাটাও দারুণভাবে আমরা করব যে সেই কাজটি যেন কোনো রাজনৈতিক দল না করেন। সন্তোষ দাস, আবার আপনার কাছে আসবো। আমরা এবার আলোচনায় যাচ্ছি মিজানুর রহমান রাজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? আমাদের খুলনা অঞ্চলের প্রভূত উন্নয়নের একটা ধারা শুরু হয়েছে। পদ্মা সেতু দৃশ্যমান, রেলের ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে, রাস্তাঘাট, ওয়াসা এসছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে ওয়াসা তৈরির জন্য। এই যে কাজগুলো, যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো, এই উন্নয়ন প্রকল্পগুলো যাতে বাস্তবায়ন হয়, আমরা চাইব এমন কোন সরকার ক্ষমতায় থাকুক যিনি আমাদের এই দক্ষিণাঞ্চলের বন্ধ শিল্প কলকারখানা, বন্ধ বিভিন্ন প্রতিষ্ঠান এবং তথা পদ্মা সেতু যে কাজ চলমান শেষ করা, খুলনা থেকে দর্শনা পর্যন্ত যে ডবল রেল লাইনের কাজ শুরু হচ্ছে, এই কাজটা বাস্তবায়ন করা, খুলনা থেকে যশোর পর্যন্ত যে 4 লেন রাস্তার কাজ শুরু হয়েছে, এই কাজগুলো যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে, এরকম একটি সরকার যেন নির্বাচিত হয়। এবং এই সরকার আসার পর আমরা চাইব যে সরকারই আসুক না কেন, নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু জনগণ যাকে চাইবে তাই সে নির্বাচিত হয়ে আসুক, অবিতর্কিত একটি নির্বাচন হোক, কোনো নির্বাচন নিয়ে বিতর্ক যেন না থাকে, কিন্তু এমন নেতা নির্বাচিত হন যেন আমরা খুলনা শহরের, বিশেষ করে খুলনা বিভাগের প্রভূত উন্নয়ন যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলছে, সেটা যেন কোনো অবস্থায় থমকে না যায়। এই হচ্ছে আমার চাওয়া। আমরা আবারও আলোচনায় আসবো। আমরা ফিরে আসি সন্তোষ দাসের কাছে। সন্তোষ দাস, নির্বাচনে প্রার্থীদের যোগ্যতার কথা বলছিলেন, তো আসলে এই যোগ্যতাটা আসলে মানে এই যোগ্যতা কিভাবে যাচাই করবেন? আচ্ছা, রাজনৈতিক দলগুলো দেখবে
যে নেতাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, তারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে জনগণের সাথে মিশে রাজনীতি করে একটা পর্যায়ে আসছেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও দেখবেন। তাদের কারণ হচ্ছে এখানে যারা সংসদ সদস্য হবেন তারা হচ্ছে আইন প্রণেতা, তারা সংসদে কথা বলবেন, তাদের লেখাপড়া থাকতে হবে, তাদের জানা থাকতে হবে আইন কানুন সম্পর্কে। যেহেতু তারা সংসদে জনগণের কথা বলবেন, সেহেতু তারা শিক্ষিত হবেন। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো অবশ্যই দেখবেন। আর আমি আরেকটু কথা এর মাঝে বলি যে আমরা যেহেতু খুলনার ভোটার, এই খুলনা নাগরিক, এই খুলনার পাশেই মংলাতে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তারপর পদ্মা ব্রিজ হচ্ছে, রেল লাইন হচ্ছে মংলা থেকে। এই সার্বিক বিষয়গুলো সমন্বয় করে এই খুলনায় শিল্প অঞ্চল, একসময় শিল্পনগরী ছিল, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান সরকার আবার তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এই যে সংসদ সদস্য এখানে হবে, তাকে এই সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে এই উন্নয়নকে ত্বরান্বিত করা এবং যাতে এটা অব্যাহত থাকে, আমার খুলনার মানুষ যাতে সত্যিকার অর্থে উন্নয়ন পায়, সেই বিষয়টা তাকে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই এখানে রাজনৈতিক দল যারা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন তাদেরকে দূরদর্শী তার পরিচয় দিতে হবে এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম দুজন অতিথির কাছ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আসলে তাদের ভাবনাটা কি সেই বিষয়টি তারা জানাচ্ছিলেন। রাজনৈতিক দলগুলো অবশ্যই যোগ্যতা বিচার করেই জনগণের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিবেন, এই প্রত্যাশাটা এবং সেই সাথে এই অঞ্চলের উন্নয়ন ভাবনাও তাদের বক্তব্যে উঠে এসেছে। তো এই ছিল আমার কাছে খুলনার নির্বাচনী সংলাপের সর্বশেষ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাজীপুর এক আসনে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও নিজেদের প্রার্থী জয়ী হওয়ার আশা করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে মাঠে প্রকাশ্যে সক্রিয়ভাবে দেখা না গেলেও এই নির্বাচনে পালা বদল হবে বলে বলছে বিএনপি। গাজীপুর ঘুরে এসে মোমেন হোসেনের তোলা ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে গাজীপুর এক আসনে শুরু হয়েছে নানা ধরনের হিসেব নিকেশ। আওয়ামী লীগ নেতারা বলছেন গত 2 দশকে তাদের দলের নির্বাচিত প্রার্থী এই এলাকার অনেক উন্নয়ন করেছেন। এ কারণে সাধারণ মানুষের নৌকার প্রতি আস্থা বেড়েছে। এছাড়া দলীয়ভাবেও তারা ঐক্যবদ্ধ। কালেগড় নির্বাচনী এলাকা, এটা আওয়ামী লীগের দুর্গ। আমরা নৌকা প্রতীকের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, যে কোনো প্রার্থীকে আমরা নির্বাচিত কালেগড় উপজেলা এবং এই নির্বাচনী এলাকার জনগণ করবে। তবে দলীয় ঐক্য ও অতীতের উন্নয়নকে কাজে লাগিয়ে এই আসনটির পট পরিবর্তন করতে চায় বিএনপি। গত সিটি কর্পোরেশন ভোট ডাকাতি যে নির্বাচন হলো, সেখানে আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। তাদের যে উদ্যোক্তপূর্ণ আচরণের জন্য প্রতিবাদ হিসেবে আমরা মনে করি গাজীপুরবাসী, গাজীপুর এক আসনে জনগণ অবশ্যই বিএনপির প্রার্থী ধানেশীর প্রার্থীকে ভোট দেবে। গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 18 নম্বর ওয়ার্ড ও কালিয়াকৈর নিয়ে গাজীপুর এক আসন। 3,36,423 জন ভোটারের এই আসন 1991 সাল থেকে আওয়ামী লীগের দখলে। তবে এবারের নির্বাচনে দল নয়, প্রার্থীর যোগ্যতা যাচাই করবেন ভোটাররা। উপযুক্ত লোক চাই, জানি আমরা ভালোভাবে বসবাস করতে পারি। আমাদের যুব সমাজ মাদক মুক্ত করবে, এরকম একজন সুষ্ঠু প্রার্থী চাই আমরা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, এরকম একজন প্রার্থী নির্বাচিত হোক, আমি এটা চাই। ভোট তো অবশ্যই সুষ্ঠু চাই, যাতে সবাই ভোট দিতে পারে। এছাড়া নির্বাচনের আগেও পরে সকল দলকে সংঘাতময় পরিস্থিতি পরিহার করে সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন ভোটাররা। এহসানুল হক শাওন, সময় সংবাদ, গাজীপুর। গাজীপুরে এক আসন নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের প্রতিটি সংসদীয় আসনেও কৌশলী প্রচারণায় নেমেছে সম্ভাব্য প্রার্থীরা। তাদের তৎপরতার মধ্যে জনপ্রতিনিধি নিয়ে হিসেব নিকেশ শুরু করেছেন সাধারণ মানুষ। তাদের সেই ভাবনার খবর জানাতে এই মুহূর্তে নগরীর জয়নুল পার্কে আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের 11টি নির্বাচনী আসনে ইতিমধ্যে আসন্ন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন চান, সেই ব্যক্তিরা ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছেন সবকটি আসনেই। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আজকে জয়নুল পার্কে জড়ো হয়েছে। এখানে আমাদের সাথে আছেন শিক্ষক নেতা জাফর আহমদ চৌধুরী এবং সমাজকর্মী সানোয়ার হোসেন। আমরা তাদের সাথে তাদের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলবো। আমি প্রথমেই
যেতে চাই আমার ডান পাশে শিক্ষক নেতা জাফর আহমদ চৌধুরীর কাছে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামী যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আসলে আপনারা কেমন চান, কি পরিবেশে হবে, কি ভাবছেন এটা নিয়ে? আগামী নির্বাচনটা আমরা সাধারণ জনগণ মনে করি যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সন্ত্রাসমুক্ত, পেশি শক্তি বিবর্জিত এবং দলীয় হস্তক্ষেপের বাইরে ঊর্ধ্বে উঠে একটা নির্বাচন আমরা আশা করছি, যাতে দেশে একটা সুস্থিতিশীল গণতন্ত্র ফিরে আসে এবং একটা টেকসই গণতন্ত্র ফিরে আসে। এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা দেশের মানুষের, যে আমরা এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এটুকু আমরা প্রত্যাশা করি যে কোনো ধরনের বহিরাগত প্রার্থী, আমাদের ময়মনসিংহ সদর আসন যেমন কোনো বহিরাগত প্রার্থী যাতে এখানে না দেওয়া হয়, যারা তৃণমূল থেকে উঠে এসেছে রাজনীতি করে, যারা পরীক্ষিত, সৎ এবং যারা যোগ্য, দুর্নীতি মুক্ত এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, তাদেরকে যেন নমিনেশন দেওয়া হয়। আমরা এরকম প্রত্যাশা করি, এরকম প্রার্থী। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু যেতে চাই সমাজকর্মী সানোয়ার হোসেনের কাছে। আমি একটু জানতে চাইবো যে আসলে আপনি কি প্রত্যাশা করছেন রাজনৈতিক দলগুলোর কাছে, কেমন প্রার্থী দিবে বা কেমন প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর? রাজনৈতিক দলগুলোর প্রার্থী নির্বাচনের বিষয়ে যে জিনিসটা আগে মাথায় আনতে হবে সেটা হলো, যারা তৃণমূলে রাজনীতি করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং আমাদের সামনে ওরা সবসময় আছে, থাকবে, আমাদের পরীক্ষিত, সৎ এবং যোগ্য ব্যক্তি, হ্যাঁ, এই ধরনের ব্যক্তি অবশ্যই মনোনয়ন দিতে হবে। আর যে ঘটনাটা যে আজকেও ঈশ্বরগঞ্জে একটা ঘটনা ঘটছে, বহিরাগত প্রার্থী মনোনয়ন দেওয়াতে, হ্যাঁ, দীর্ঘ 10 কিলোমিটার পর্যন্ত একটা মানববন্ধন হয়েছে। অবশ্যই এই ধরনের কোনো ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। প্রার্থী নির্বাচনের বিষয়ে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু যেতে চাই স্যার আপনার কাছে যে আসলে এই অঞ্চলের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিরা কতটুকু ভূমিকা রাখছেন বা সামনে কি ভূমিকা রাখা উচিত? যে আমাদের ময়মনসিংহ সদরের মাননীয় এমপি মহোদয় রোশন এরশাদ, বিরোধী দলীয় নেত্রী, উনি ইতিমধ্যে অনেক উন্নয়ন করেছেন এবং আমি আশা করি আরও কিছুদিন আছেন উনি, তো আমাদের উন্নয়ন হবে। আমাদের নতুন শিক্ষা বোর্ড হয়েছে, আমি শিক্ষক নেতা হিসেবে চাবো যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যাতে একটা ভালো বরাদ্দ থাকে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য যেন জমি বরাদ্দ হয় খুব শিগগিরই। এবং আমার জানা মতে 9ম শ্রেণীর রেজিস্ট্রেশন খুব শিগগিরই শুরু হবে এবং এটার কার্যক্রম চলছে। তা গত কয়েকদিন আগে আমাদের বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের শিক্ষক নেতাদের বৈঠক হয়েছে। উনি বলেছেন মাত্র 1 কোটি টাকা দেওয়া হয়েছে বোর্ডকে, কিন্তু 1 কোটি টাকা দিলে ওনার গাড়ি কেনার মতো সামর্থ্য নাই। আমি আসবো আপনার কাছে, চেষ্টা করবো আবার আসার জন্য। আমি আপনার কাছে একটু যেতে চাই যে এই অঞ্চলের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের কি করা উচিত, আপনি কি মনে হয়? এই অঞ্চলের উন্নয়ন তো থেমে নেই, উন্নয়ন হচ্ছে, হবে, চলছে, চলবে। উন্নয়নটা তো আসলে একদিনের বিষয় না, উন্নয়নটা ধীরে ধীরে হবে। আমাদের নতুন বিভাগীয় শহর, এখন আমরা যদি বিভাগীয় সমস্ত দাবি এখনই নিয়ে করি, হ্যাঁ, আন্দোলন শুরু করে দেয়, তাহলে তো হবে না। উন্নয়ন যেভাবে হচ্ছে, উন্নয়নের কোনো সমস্যা নাই। তবে আমরা স্থানীয় যারা আছি ময়মনসিংহ শহরে যে ভোগান্তিটার শিকার এখন হচ্ছি বেশি, এটা হলো যানজট, পানি এবং ওই ড্রেনেজ ব্যবস্থাটার জন্যে। হ্যাঁ, অল্প একটু বৃষ্টি হলে শহরে হাঁটু সমান পানি হয়ে যায়, হ্যাঁ, ঘর থেকে বের হওয়া যায় না। এই সমস্যাটা এখন আমরা বেশি ভোগান্তির শিকার। আর তাছাড়া বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, সব ক্ষেত্রেই উন্নয়ন আশানুরূপ হয়েছে এবং হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন ব্যক্তির সাথে, তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে তারা একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান, যার মাধ্যমে যে নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা এলাকার উন্নয়নে কাজ করবেন এবং এই শহরের, বিশেষ করে নতুন বিভাগীয় শহরের যে সমস্যাগুলো আছে সেটি সমাধানে তারা গুরুত্ব দিবেন। এবং তারা একটি বিষয় জোর দিয়েছেন যে যারা তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত স্থানীয় এলাকার প্রার্থী তাদেরকেই যেন মনোনয়ন দেওয়া হয়, এই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। অপলা, ভোট ভাবনার খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 3 আসনে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেবার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ এলাকায় আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
সচেতন ঈশ্বরগঞ্জবাসী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, এই আসনের জন্য এলাকার প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় ঈশ্বরগঞ্জের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার স্পষ্ট ঘোষণা না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 3 আসন। স্থানীয় এমপি চাই, যাতে ঈশ্বরগঞ্জের উন্নয়ন হয়, সেই লক্ষ্যে আমরা স্থানীয় এমপি চাই। এখানে বহিরাগতকে আমরা সমর্থন করি না, আমরা চাই না যে বহিরাগত আইসা নেতৃত্ব যোগ। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে গাজীপুর 1 আসন নিয়ে ভোট সংলাপ। ভাওয়ালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই শ্মশানঘাট থেকে ভোট সংলাপে শুভেচ্ছা জানাচ্ছি মুজাহিদ শুভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা কথা বলবো গাজীপুর 1 আসন নিয়ে। এই আসন নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ মুরাদ কবির ও বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল। ভোট সংলাপে আপনাদের দুজনকেই অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আপনার কাছে আসব যে 91 থেকে 2004 পর্যন্ত যে কয়টি নির্বাচন হয়েছে, এই একটি নির্বাচনে আপনারা বিজয়ী হতে পারেননি এই আসনে। এই পরাজয়টি কেন আপনাদের ঘটছে বারবার? এই পরাজয় আসলে প্রকৃতপক্ষে এখানে যে সীমানা হয়েছে, একবার ছিল আমাদের শ্রীপুরের সাথে, আবার শ্রীপুর বাদ গেল, আবার এখানে বাসন এবং কোনাবাড়ি কাশিমপুর এই 3টা ইউনিয়ন নিয়ে তারপরে আবার এখানে আমাদের কালিয়াকুরের সাথে সংযুক্ত করে দেওয়া হলো। এই যে অবস্থাটা, এটার কারণেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। অপরদিকে আমরা মনে করেন যে এইখানে যে অবস্থায় আমাদের সীমানা নির্ধারণ করার কথা ছিল সেটা আমাদের করা হয় নাই। আমরা গত 8ই ডিসেম্বর 2008-এ 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে খুব কাছাকাছি যে আমরা আসলে প্রকৃতপক্ষে আমাদের ক্যান্ডিডেট খুব কম ভোটে সেখানে আসলে অকৃতকার্য হয়। আর যিনি নির্বাচিত হয়েছিলেন সেখানে মনে করেন যে তিনি অল্প ভোট বেশি পেয়ে তারপরে এখানে নির্বাচিত হয়েছিল। এই সীমানা নির্ধারণটাই কি মূল সমস্যা কিনা, আপনাদের বিজয়ের ক্ষেত্রে বাধা কিনা? সীমানা নির্ধারণ মনে করেন তখনকার যে ইটা ছিল, ভোটের সংখ্যাটা ছিল আমাদের কালিয়াকুর উপজেলার চেয়ে বাসন, কোনাবাড়ি, কাশিমপুর এই 3 ইউনিয়নে প্রায় 37-38 হাজার ভোট বেশি ছিল। এটা ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা যে জনগণ আপনাদেরকে কেন বেছে নেয় না? না, এই সীমানা নির্ধারণ ছিল বেশি, আর অপরদিকে আমাদের ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি ঢাকা থাকতেন, যে কারণে এই সমস্যাটা সৃষ্টি হইতো। আচ্ছা, আপনার কাছে আসবো, আপনার কাছে জানতে চাইবো যে আমরা ধারাবাহিকভাবে 91 থেকে এখন পর্যন্ত আপনাদের বিজয় দেখতে পাচ্ছি, কি কি উন্নয়ন করেছেন এই আসনের জনগণের জন্য? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, যেমন আমরা মসজিদ মাদ্রাসায় যে মন্দিরগুলোতে সাহায্য দেওয়া হয় সরকারিভাবে, সেগুলো আমরা সঠিকভাবে পৌঁছে দিয়েছি। স্কুলের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, আপনার বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা বা বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধাদের যে সম্মানিত করেছেন আমাদের সরকার, এই সমস্ত কারণেই মূলত আমাদের এই অঞ্চলের মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল, নৌকার প্রতি আস্থা। আপনার কাছে আসবো, উনি যে এই যে ধারাবাহিক উন্নয়নের কথা বলছেন দীর্ঘদিন থেকে এই আসনে বিজয়ী হওয়ার পরেও, আপনারা কি এটা স্বীকার করেন কিনা, অথবা এই উন্নয়নের পিছনে কোনো ধরনের দুর্নীতি আছে কিনা? আসলে প্রকৃতপক্ষে যে সরকারি ক্ষমতায় থাকে ওনারা যেভাবে বললেন যে এখানে আপনার মনে করেন যে অনেক উন্নয়ন করেছে, উন্নয়ন এত হয়েছে যে কারণে একজন মেম্বারকে যদি টেলিফোনে জিজ্ঞাসা করা হয় যে কিরকম উন্নয়ন হয়েছে, তাহলে গ্রাসরুট লেভেল থেকে ওই মেম্বার কিন্তু এখানে বলতে পারবে যে গ্রামীণ অবকাঠামো কিরকম ধরনের উন্নয়নটা হয়েছে। তাহলে মেম্বাররা যদি জিজ্ঞাসা করেন এখান থেকে, তাহলে বলবে যে না, এখানে প্রায় 30%, 40% বা 45% এখানে পার্সেন্টেজ না দিয়ে উপজেলায় তারপরে সেখানে বিল নেওয়া যায় না। তাহলে এখান থেকে বোঝা যায় এখন কিরকম ধরনের গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন হয়েছে, এটা আপনার এখান থেকে ধারণা করা যায়। তবে আমি বলতে চাই যে আসলে প্রকৃতপক্ষে গ্রামের মানুষ যে অবস্থায় এখন আছে, সে অবস্থার থেকে এই সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইতেছে। বাস্তবতা যেটা, যে এই দেশে গণতন্ত্র নেই, যে উন্নয়নের কথা বলে, গণতন্ত্র এবং উন্নয়ন
দুটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন আপনার বাক স্বাধীনতা থাকবে না, কথা বলার অধিকার থাকবে না, সেখানে গণতন্ত্র থাকবে না, মিছিল মিটিং করা যাবে না, সেখানে একটা স্বাধীন দেশে সেখানে কিন্তু আসলে উন্নয়ন আশা করা যায় না, যত আমরা চাপ। আচ্ছা, আপনার কাছে আসবো যে উন্নয়নের কথা যেহেতু আমরা আসছি, একটি বিষয় আমরা জনগণের কাছ থেকে জানতে পেরেছি যে রাস্তাঘাটের সংস্কারের অভাব আছে, ভূমি দখল এখানে চরমে, পাশাপাশি পরিবেশ দূষণের ঘটনা আমরা দেখতে পাই। যেহেতু আপনারা দীর্ঘদিন ক্ষমতায়, এই সমস্যাগুলোর সমাধান কেন হয়নি? উন্নয়নের কথাও উনি আমার ভাই যে বললেন যে উন্নয়ন হয় না, দুর্নীতি হয়। আমি শুধু বলতে চাই আপনাকে যে বিগত সরকারের আমলে, আমার বন্ধু যদি বলতে পারেন যে বিগত সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের চিত্র উনি তুলে ধরবেন, আর আমি আমার আওয়ামী লীগ সরকার গঠন করার পরে যে উন্নয়ন হয়েছে এই চিত্র তুলে ধরার পরে আপনারা যে পার্থক্যটুকু দেখবেন সেই থেকে আমি বিশ্বাস করি যথেষ্ট। উনি ইতিপূর্বে বলেছেন, কিন্তু আমি তিনটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রাস্তাঘাট, ভূমি দখল যে চরম অবস্থা, পরিবেশ দূষণ, আপনারাই যেহেতু বারবার ঘুরে ফিরে এখানে ছিলেন, এই সমস্যাগুলোর সমাধান আসলে কেন হয়নি? আমি সঠিক জানি না ভূমি দখলের প্রসঙ্গটা, এটা আমার জানা নেই। তারপরে এটা যুগ যুগ ধরে ছিল ভূমি দখল, যেটা বলি এটা একেবারেই আইনের বিষয়, কে কার জমি নিবে না নিবে এটা তার জমির যে কাগজপত্র এর উপর নির্ভর করবে। এটা আসলে কেউ জোরপূর্বক দখল করছে বা দখল করে একেবারেই বিতাড়িত করেছে এরকম আমার জানা নেই। তবে জানি না আমার বন্ধু জানেন কিনা, তবে এরকম কোনো আমার জানা নেই। তবে উন্নয়নের যে কথাটা বলি এটা অবশ্যই হয়েছে। উনি মেম্বার সাহেবের কথা বলেছেন, রাস্তাঘাট এবং পরিবেশ দূষণকে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পরিবেশ দূষণের যে বিষয়টা হলো সেটা তো আমরা স্থানীয়ভাবে আসলে বিষয়টা বলতে পারি, তবে হয়েছে। শিল্পায়ন হইলে পরিবেশ দূষণ হয়, সেটার জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমরা বলি, সেটা যদি বাস্তবায়ন হয় আমি মনে করি যে এখন যে পরিবেশ দূষণটা আছে এটা থাকবে না। আচ্ছা, আপনার কাছে আসবো, যেহেতু নির্বাচন আসন্ন, নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের এই শক্ত ঘাঁটিতে কেমন প্রার্থী দিবেন, দিলে আপনারা বিজয়ী হবেন বলে মনে করেন? তার আগে আমাদের বলা দরকার যে আসলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি আছে কিনা, গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা। এই পরিবেশ যদি না থাকে আমরা যে প্রার্থী দিই না কেন সেই প্রার্থী দিয়ে কোনো লাভ নেই। কারণ এখানে সরকারি দল গত 5 তারিখের নির্বাচনে, জানুয়ারি বিগত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে কিরকম ধরনের ভোটে নির্বাচিত এই সরকার। যখন বৈধ সরকার থাকে তখন জনগণের কাছে তাদের একটা সেটা একটি প্রসঙ্গ, কিন্তু তাদের কাছে একটা তাদের দায়বদ্ধতা থাকে। এই দায়বদ্ধতা যে সরকারের থাকে না সেই সরকার দ্বারা দেশের কোনো উন্নয়ন কিন্তু আশা করা যায় না, বাস্তবতা। কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন আসবে, আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তৈরি করে তারপরে গিয়ে নির্বাচন আসবো ইনশাল্লাহ। আমরা আশা করি যে অবস্থায় দেশে পুলিশি শাসন চলছে, এখানে ব্যবসায়িকদের ধরে এনে তারপরে গিয়ে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে সারা বাংলাদেশে, তারা সরকারের থেকেও সেটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখানে আওয়ামী লীগের লোক অনেক ক্ষতিগ্রস্ত, সত্য কথা বলতে গেলে। সেই ক্ষেত্রে সেগুলা নিয়ন্ত্রণ করতে পারে নাই, পাবলিকের নাবিশ্বাস উঠেছে। সেই কারণে পাবলিক এখন বিএনপি ছাড়া বিকল্প মনে করে না। এই সমস্যাগুলোকে মাথায় রেখে সামনে নির্বাচনে কি কি প্রতিশ্রুতি দিতে চান যাতে জনগণ আপনাদেরকে আবারও এখানে ক্ষমতায় নিয়ে আসে? হ্যাঁ, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের ঘোষিত উন্নয়নশীল দেশ হয় নাই। আমি বলি এইখানে যিনি আমাদের প্রার্থী হবেন আমাদের দলে আওয়ামী লীগের, দীর্ঘদিন যিনি আওয়ামী লীগের হাল ধরেছেন, দুঃসময়ে আওয়ামী লীগের এই গাজীপুর জেলায় আওয়ামী লীগকে ধরে রেখেছেন, বিএনপির নির্যাতনের পরেও, জাতীয় পার্টির নির্বাচনের পরেও, সেই নেতা হল আমাদের আকম মোজাম্মেল হক, যিনি বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি যেভাবে আমাদের অঞ্চলের এই কালিয়াকৈর উপজেলা অর্থাৎ গাজীপুর 1 আসনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন, আমাদের এলাকার মানুষ বুঝতেই পারেন না যে উনি একজন এমপি বা মন্ত্রী। কিন্তু আমি প্রতিশ্রুতির প্রশ্নে গেলে প্রতিশ্রুতি আপনারা কি দিতে চান? প্রতিশ্রুতি আমরা বিগত দিনে দিয়েছিলাম যে এখানে বিএনপি জোটের সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অত্যাচার থাকবে না। আমরা ইনশাল্লাহ বন্ধ করেছি। আমাদের প্রিয় নেতা আকম মোজাম্মেল হক ভবিষ্যতে কি করবেন? এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রেখে যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে যা যা প্রয়োজন আমাদের উন্নয়নের জন্য, যেমন রাস্তাঘাট আরো বাড়াতে হবে, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করতে হবে, শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে হবে,
এগুলো আমাদের পরিকল্পনা। আচ্ছা, আপনাদের দুজনকেই ভোট সংলাপে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক দেখছিলেন গাজীপুর 1 আসনের ভোট সংলাপ। আগামীকাল চলে যাব আমরা গাজীপুর 2 আসনে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন সময়ে। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার রাজশাহীর নবনির্বাচিত মেয়রের। বরিশালে কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর শুভেচ্ছা বিনিময়। সিলেটে ফলাফলের অপেক্ষা। 3 সিটি নির্বাচনে আবারও প্রমাণ হলো বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য বিএনপির। নির্বাচন প্রশ্নবিদ্ধ করায় দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। এবং 3 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পর্যবেক্ষকদের। বরিশালে হামলার নিন্দা, রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর অহিংস প্রতিবাদের প্রশংসা। এই ছিল নির্বাচন সংবাদে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।